আজকে আমাদের আলোচ্য বিষয় পরিচ্ছেদ ৬ স্বরধ্বনি। স্বরধ্বনি যখন আমরা পড়েছি এর আগের পরিচ্ছেদগুলো সেখান থেকে আমরা জেনেছি যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বাতাস কোথাও বাধা পাবে না সেটা হচ্ছে মূলত স্বরধ্বনি। তো এখানে আমাদের যেটা বলছে প্রথমে উচ্চারণের সময়ে জীবের উচ্চতা অনুযায়ী অর্থাৎ জীব কত উচ্চতায় থাকবে, জীবের অবস্থান বলতে জীব সম্মুখে থাকবে না পেছনে থাকবে না মাঝখানে থাকবে তা অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। ঠোঁটের উন্মুক্তি কথাটি অর্থ হচ্ছে উচ্চারণ করার সময় ঠোঁট কতটা ফাঁকা থাকবে না ঠোঁট কতটা বন্ধ থাকবে সেই অনুযায়ী বিভক্ত করা হয়। তো আমাদের এখানে একটা ছক দেয়া আছে। এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। ছকটাকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। জীবের উচ্চতা অনুযায়ী, জীবের অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী। তাহলে কোন ধ্বনিগুলোকে বিভক্ত করা হয়েছে? স্বরধ্বনিকে। এখান থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বিশেষ করে এসএসসি পরীক্ষাতে তো আসবেই। এর বাইরে হচ্ছে সাধারণত চাকরির পরীক্ষাগুলোতেও এখান থেকে প্রশ্ন এসে থাকে। সেই জন্য সব দিক থেকে বিবেচনা করে এই ছকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে মোট ৪টা ভাগে বিভক্ত করা হয়। তার মধ্যে হচ্ছে উচ্চ, উচ্চমধ্য, নিম্নমধ্য এবং নিম্ন। জীবের অবস্থান অনুযায়ী বিভক্ত করা হয়েছে। জীব যদি সম্মুখে থাকে মানে সামনে থাকে তাহলে সম্মুখ, জীব যদি মুখ বিবরের মাঝখানে থাকে তাহলে মধ্য এবং যদি পেছনে থাকে তাহলে পশ্চাৎ। এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আবার ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। সংবৃত হচ্ছে ঠোঁট মোটামুটি একদম বন্ধ থাকবে, ঠোঁটটা এই ধ্বনি উচ্চারণে প্রায় বন্ধ থাকবে। অর্ধসংবৃত বন্ধই বলবো, তবে হালকা একটু খোলা থাকতে পারে। অর্ধবিবৃত হচ্ছে মোটামুটি ভালোই খোলা থাকবে, আর বিবৃত হচ্ছে একদম বেশি করে খোলা থাকবে। তো এগুলো মনে রাখার ওয়ে কি? মনে রাখার ওয়ে হচ্ছে আমরা একটু ছকটা মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে আমরা হচ্ছে জীবের উচ্চতা যখন মুখস্থ করবো তখন আমাদের মুখস্থ করতে হবে উচ্চ, উচ্চমধ্য, নিম্নমধ্য, নিম্ন। এভাবে আমরা বারবার পড়ে জীবের উচ্চতাটা মুখস্থ করব। তারপর মুখস্থ করব জীবের অবস্থান তো খুবই সহজ, সম্মুখ, মধ্য, পশ্চাৎ। ঠোঁটের উন্মুক্তিটা মুখস্থ করে ফেলবো, সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। তারপর আমরা হচ্ছে এই ট্রামে সাজাবো কি? যেমন রস্বই এ, এ, আ, স্বরে ও, রস্যু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখানে দেখি এইভাবে যদি আমরা সাজাই ই, এ, আ, অ, ও, উ। এখানে ই হচ্ছে মানে রস্বই হচ্ছে জীবের অবস্থান অনুযায়ী এটা সম্মুখ স্বরধ্বনি। যদি ঠোঁটের উন্মুক্তির দিক থেকে দেখি তাহলে এটা হচ্ছে সংবৃত এবং জীবের উচ্চতা হয় এটাতে উচ্চ। অনুরূপভাবে যখন আমরা এ এবং অ পড়ব আর রস্বয়ের সাথে রস্যু একই রকম অর্থাৎ সংবৃত, তাহলে জীবের অবস্থান এটাতে পশ্চাৎ আর জীবের উচ্চতা উচ্চই। এ এবং ও এর ক্ষেত্রে এ হচ্ছে জীবের অবস্থান হবে সামনের দিক থেকে অর্থাৎ সম্মুখে, কিন্তু ও হবে পশ্চাতে। কিন্তু আমাদের দুটোই হচ্ছে জীবের অবস্থান এটাতে উচ্চ মধ্য এবং ঠোঁটের উন্মুক্তির দিক থেকে এটা হচ্ছে অর্ধ সংবৃত, অর্থাৎ ঠোঁট মোটামুটি একটু ফাঁকা থাকবে, তবে মোটামুটি বন্ধই থাকবে। তারপর যদি আমরা নিম্ন মধ্য দেখি, নিম্ন মধ্য হচ্ছে এ এবং স্বরে ও, অর্থাৎ এ হচ্ছে আমাদের যখন আমরা এ উচ্চারণ করব তখন জীবটা আমাদের নিম্ন মধ্য হবে এবং জীবের অবস্থান তখন আমাদের সামনে থাকবে। কিন্তু অ যখন উচ্চারণ করব তখন জীবের উচ্চতা নিম্ন মধ্য থাকবে কিন্তু জীবের অবস্থান থাকবে পশ্চাতে, কিন্তু ঠোঁটের উন্মুক্তি হবে অর্ধবিবৃত। অর্ধবিবৃত হচ্ছে বেশি মানে সংবৃত হচ্ছে বেশি ফাঁক হবে, অর্ধবিবৃত বেশি ভাগ হবে। আর হচ্ছে আমাদের নিম্ন স্বরধ্বনি শুধুমাত্র একটা, সেটা হচ্ছে স্বরে আ। তখন জীবের অবস্থান থাকবে আমাদের মাঝখানে অর্থাৎ মধ্য এবং ঠোঁটের উন্মুক্তি হবে বিবৃত। বিবৃত অর্থাৎ হচ্ছে আমাদের ঠোঁটটা বেশি ফাঁকা থাকবে। শিক্ষার্থীরা আমি যদি একটু লিখে দেখাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে। প্রথমে হচ্ছে জীবের অবস্থান, তাহলে তোমাদের মনে রাখতে হবে জীবের অবস্থান অনুযায়ী এই স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে আমাদের উচ্চ, তারপরেরটা হচ্ছে আমাদের উচ্চ মধ্য, তারপরেরটা হচ্ছে নিম্ন মধ্য, এবং শেষেরটা হচ্ছে নিম্ন। এইভাবে আমরা মনে রাখবো। তারপর যদি হচ্ছে আমাদের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে জীবের অবস্থান অনুযায়ী বিভাজন, তাহলে এটা হচ্ছে জীবের
অবস্থান অনুযায়ী। অবস্থান অনুযায়ী, তাহলে জীবের অবস্থান অনুযায়ী বিভক্ত করা হয় ৩ ভাগে। একটা হচ্ছে আমাদের সম্মুখ, অর্থাৎ জীবটা যখন আমাদের মাঝখানে থাকবে, সামনে থাকবে। আর একটা হচ্ছে মধ্য, যখন জীবটা হচ্ছে আমাদের মাঝখানে থাকবে। এবং সর্বশেষ হচ্ছে পশ্চাৎ, যখন জীবটা আমাদের পেছনে থাকবে। এবং আরেকটা হচ্ছে লাস্টে যেটা, সেটা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি, অর্থাৎ ঠোঁট কতটা আমাদের ফাঁকা থাকবে। ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী বিভক্ত করা হয়েছে আবার এটা ৪ ভাগে। তো আমরা মনে রাখবো হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের সংবৃত, মানে ঠোঁটটা পুরোপুরি বন্ধ থাকবে। তারপর হচ্ছে আমাদের অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত হচ্ছে বন্ধই থাকবে, তবে হালকা খোলা থাকবে। অর্ধ বিবৃত, আর শেষেরটা হচ্ছে আমাদের বিবৃত। বিবৃত মানে কি? বিবৃত মানে হচ্ছে একেবারেই খোলা থাকবে, আর অর্ধ বিবৃত মানে মোটামুটি ভালোই খোলা থাকবে। এখন তোমাদের মনে রাখার সুবিধার্থে তোমাকে এখানে সাজাইতে হবে যে ই, তারপর হবে উচ্চ মধ্যতে হবে এ, তারপর হবে এ, এবং এখানে নিম্নতে এবং মধ্যতে যেটা থাকবে সেটা হচ্ছে আ। তাহলে ই, এ, এ, আ, এখানে হবে অ স্বরে ও, তারপর হবে ও, এবং ওপরে হবে উ। যদি এই ক্রমটা আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো আমরা সবগুলোই পারবো। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? ই, এ, এ, আ, স্বরে ও, উ। যদি আমাদের বলে যে ই হচ্ছে কোন স্বরধ্বনি, তখন আমাদের জীবের অবস্থান অনুযায়ী ই হচ্ছে সম্মুখ। আর একটা কথা, এই যে এই তিনটা হচ্ছে সম্মুখ, এই তিনটা হচ্ছে পশ্চাৎ, আর মাঝখানের আটা হচ্ছে আমাদের মধ্য। আবার এই সংবৃত হচ্ছে, এই দুটোই আমাদের সংবৃত, এবং উচ্চর ক্ষেত্রে এই দুটোই আমাদের উচ্চ। উচ্চ মধ্যের ক্ষেত্রে এই দুটোই আমাদের উচ্চ মধ্য। আবার অর্ধ সংবৃতর ক্ষেত্রে এই দুটোই আমাদের অর্ধ সংবৃত। তবে সম্মুখের ক্ষেত্রে এ হচ্ছে সম্মুখ, আর পশ্চাৎ হচ্ছে ও। আর সবচাইতে বেশিবার আসে হচ্ছে এই যে সরেয়াটা, যে সরেয়া হচ্ছে কি স্বরধ্বনি, তখন আমাদের বলতে হবে ঠোঁটের উন্মুক্তির দিক থেকে সরেয়াটা হচ্ছে আমাদের বিবৃত স্বরধ্বনি। এবং তখন জীবের অবস্থান শুধুমাত্র কোথায় থাকে? মাঝখানে থাকে, অর্থাৎ মধ্য। এবং জীবের অবস্থান থাকবে নিম্ন, নিম্ন মানে আমাদের নিচে থাকে। তো এটা আমরা একটু লিখে দুই একবার যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে এখানে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা মনে রাখবো ই, এ, আ, ও স্বরে ও, উ। আশা করি আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, এখানে এই ছকটার নিচে যেগুলো আছে সেগুলো এই বিষয়গুলোই বর্ণনা করা আছে। আমরা এগুলো পড়লেই বুঝতে পারবো। সো যদি ছকটা আমরা মুখস্থ করি, তাহলে এখানে আমাদের কোনো সমস্যা হবে না বলে আশা করি। তারপর এখন আমরা দেখব অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি কথাটার অর্থ হচ্ছে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের বাতাস নাক দিয়ে বের হবে, অর্থাৎ মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময় কমলতালু স্বাভাবিক অবস্থায় থাকবে, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কমলতালু খানিকটা নিচে নেমে গেলে বায়ু পুরোপুরি নাক দিয়ে বের হবে না, মানে বায়ু পুরোপুরি মুখ দিয়ে বের না হয়ে কিছু বায়ু নাক দিয়ে বের হবে। তখন আমাদের এই স্বরধ্বনিগুলোকে বলবো অনুনাসিক স্বরধ্বনি। তাহলে পরের পেজে আমরা দেখতে পাচ্ছি এর ফলে ধ্বনিগুলো হচ্ছে অনুনাসিক হয়ে যায়। আর স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝানোর জন্য এই স্বরবর্ণের উপর হচ্ছে চন্দ্রবিন্দু চিহ্নটা ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা জানি যে মৌলিক আমাদের স্বরধ্বনি অর্থাৎ আওয়াজগুলো হচ্ছে ৭টা। এই ৭টা হচ্ছে ই, এ, আ, স্বরেয় ও, উ। এখন এগুলো হচ্ছে যখন আমরা অনুনাসিকতা বোঝাবো, অর্থাৎ এগুলো উচ্চারণ করার সময় যদি আমাদের বাতাসটা হচ্ছে কিছু নাক দিয়ে বের হয়, তখন আমরা এগুলোর উপর চন্দ্রবিন্দু ব্যবহার করি, অর্থাৎ চন্দ্রবিন্দু অনুনাসিকতা বোঝাতে ব্যবহৃত হয়। আর একটা কথা, ধ্বনি বোঝাতে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এখন এখানে আমাদের নিচে যে টপিকসটা সম্পর্কে আলোচনা করা আছে, সেই টপিকসটা আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের বলা আছে হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে অর্ধ স্বরধ্বনি কি? যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। পুরোপুরি মানে একদম আমরা হচ্ছে নিঃশ্বাস ছেড়ে দিয়ে এগুলো উচ্চারণ করতে পারবো না, সেই স্বরধ্বনিগুলোকে আমরা বলবো অর্ধ স্বরধ্বনি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। একটা হচ্ছে ই অর্থাৎ রস্বই, রস্যু, এ, ও, এগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই আমরা টেনে দীর্ঘ করতে পারবো না। যেমন এখানে যদি আমরা একটা শব্দ দেখি চাই, শব্দে দুটি স্বরধ্বনি আছে, একটা হচ্ছে চয়ের সাথে আকার আছে মানে স্বরেয়া আছে, এবং আরেকটা চায়ের শেষে রস্বই আছে। তার মানে এখানে স্বরধ্বনি কয়টা? 2টা।
এখানে সরেয়া হচ্ছে পূর্ণ স্বরধ্বনি এবং রস্বই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। কেন? আমরা চা এখানে যত পর্যন্ত মানে সরেয়াটা দীর্ঘ করতে পারবো, কিন্তু আমরা রস্বইটা ইচ্ছা মতো দীর্ঘ করতে পারবো না। আমরা কখনো চাই বলতে পারি না, আমরা এটাকে কি বলতে পারি? চাই। তাহলে এটাকে আমরা দীর্ঘ করতে পারছি, কিন্তু আমাদের রস্বইটা কোনোভাবেই দীর্ঘ হচ্ছে না। সেই জন্য আমরা এই সরেয়াটা হচ্ছে আমাদের দীর্ঘ স্বরধ্বনি, আর রস্বইটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে এখানে দীর্ঘ স্বরধ্বনি বা আমরা এটাকে পূর্ণ স্বরধ্বনি বলবো। একইভাবে যখন আমরা হচ্ছে লাউ শব্দের উচ্চারণ করব, তাহলে এখানেও আছে সরেয়া এবং রস্যু। তাহলে সরেয়া হচ্ছে আমরা জানি পূর্ণ স্বরধ্বনি এবং রস্যু হচ্ছে অর্ধ স্বরধ্বনি। অর্থাৎ আমরা লাউ অর্থাৎ সরেয়াটা যত দূর পর্যন্ত বাড়াইতে পারবো, কিন্তু রস্যুটা লাউ এটা আমরা কখনোই বলতে পারবো না। সেই জন্য রস্যুটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এখন এখানে আমাদের যে টপিকসটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্বি-স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তখন দ্বি-স্বরধ্বনি বলে, অর্থাৎ দুইটা স্বরধ্বনি একসাথে থাকবে, একটা হচ্ছে পূর্ণ এবং অর্ধ। যেমন এখানে আমাদের বলছে লাউ শব্দের এখানে পূর্ণ স্বরধ্বনি অর্থাৎ আকারটার জন্য সরেয়া পূর্ণ স্বরধ্বনি এবং রস্যটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এই পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি দুইটা মিলে যে স্বরধ্বনি হবে সেটা হচ্ছে আমাদের দ্বি-স্বরধ্বনি, অর্থাৎ যদি একসাথে থাকে। এখানে এরকম দ্বি-স্বরধ্বনির কিছু উদাহরণ দেয়া আছে, আমরা দুই একটা পড়ি। যেমন এখানে আমাদের বলছে তাই, তাই এখানে ততে আকার আছে মানে সরেয়া এবং রস্বই আছে। তাহলে সরেয়াটা হচ্ছে আমাদের পূর্ণ স্বরধ্বনি এবং রস্বইটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। সেই জন্য তাই শব্দটা হচ্ছে আমাদের দ্বি-স্বরধ্বনি, অর্থাৎ পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি দুটোই যদি ব্যবহৃত হয়ে থাকে কোনো শব্দে, সেই শব্দটাকে আমরা দ্বি-স্বরধ্বনি বলবো। এরকম করে সেই, নেই, এখানে সেই বানানে যদি আমরা দেখি তাহলে দন্তর সাথে এ আছে এবং রস্বই আছে। এ হচ্ছে আমাদের পূর্ণ স্বরধ্বনি এবং রস্বই হচ্ছে আমাদের অর্ধ স্বরধ্বনি। সেই জন্য সেই, নেই এই শব্দগুলোকে আমরা হচ্ছে দ্বি-স্বরধ্বনি বলবো। তাহলে আশা করি এগুলো আমরা সবগুলোই বুঝতে পেরেছি। আর এখানে নিচে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করা আছে যে বাংলা বর্ণমালায় দুটি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। মানে দুটি দ্বি-স্বরধ্বনির জন্য দুটো আলাদা বর্ণ নির্ধারিত করা আছে। একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ঔ। মানে এখানে দুইটা স্বর আছে। ও এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে রস্বই। অর্থাৎ আমরা এই ওইটাকে এইভাবে লিখতে পারি, ওই সমান হচ্ছে ও যোগ রস্বই। সেই জন্য বলা হয় এখানে হচ্ছে যে ওইটা আমাদের ওয়ে হচ্ছে দুইটা ধ্বনি আছে, সেই জন্য হচ্ছে বাংলা বর্ণমালায় দুইটা দ্বি-স্বরধ্বনি বর্ণ আছে। আর ওটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে ও যোগ হচ্ছে রস্যু। এটা এখানেই বলছে যে ও এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটা হচ্ছে ও আর একটা রস্বই। একইভাবে ও এর মধ্যেও আছে দুইটা ধ্বনি, একটা হচ্ছে ও এবং রস্যু। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে বাংলা বর্ণমালায় দুটি দ্বি-স্বরধ্বনি মানে কয়টা দ্বি-স্বরধ্বনির জন্য বর্ণ আছে, তাহলে আমাদের আনসার হবে দুইটা। সেই দ্বি-স্বরধ্বনির বর্ণ হচ্ছে ও আর হচ্ছে ঔ। এখানে আমাদের কিছু অনুশীলনী প্রশ্ন দেখা যাচ্ছে, আমরা একটু দেখি। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনিগুলোকে ভাগ করা যায়? একটা হচ্ছে উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ, সবগুলোই সঠিক। আমরা জানি উচ্চতা অনুযায়ী বিভক্ত করা হয়েছে, সম্মুখ, পশ্চাৎ, মধ্য এগুলো সবগুলো অনুযায়ী বিভক্ত করা আছে। তার মানে এখানে আমাদের সবগুলোই সঠিক হবে। তাহলে কি হবে এটাতে? আমাদের সবগুলোই সঠিক। তারপর এখানে আমাদের বলছে যে হ্রস্ব উচ্চারণের সময় জীবের অবস্থান, তাহলে হ্রস্ব উচ্চারণের সময় আমাদের জীবের অবস্থান হবে উচ্চ পশ্চাৎ। আমরা যদি হচ্ছে এই যে হ্রস্বটা একটু দেখি, তাহলে আমাদের হচ্ছে রস্যটা, তাহলে রস্য হচ্ছে জীবের অবস্থান হচ্ছে পশ্চাৎ এবং জীবের অবস্থান হচ্ছে কোথায়? উচ্চতে। তার মানে রস্য হবে আমাদের উচ্চ পশ্চাৎ। আশা করি বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আমাদের ৩ নম্বর প্রশ্ন বলা আছে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হবে? আমি যদি আবার এটা দেখাই, যখন আমরা আ উচ্চারণ করব তখন ঠোঁটের উন্মুক্তি, অর্থাৎ আ উচ্চারণ করব তখন ঠোঁটের উন্মুক্তি হবে বিবৃত। তার মানে অ্যান্সার আমাদের কি হবে? বিবৃত হবে। ৪ নাম্বার আমাদের বলছে জীবের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা জানি ৩ ভাগে। একটা হচ্ছে সম্মুখ, মধ্য আর একটা হচ্ছে পশ্চাৎ। তারপর আমাদের এখানে ৫ নাম্বার বলছে বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অর্থাৎ চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অনুনাসিকতা বোঝাতে। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বাতাস সম্পূর্ণ মুখ দিয়ে না বের হয়ে কিছু বাতাস নাক দিয়েও বের হয়, তখন আমরা সেই ধ্বনিগুলোর উপর চন্দ্রবিন্দু ব্যবহার করি। তার মানে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় অনুনাসিকতা বোঝাতে। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে আমরা অর্ধস্বর বলবো, আর যেগুলো পুরোপুরি আমরা উচ্চারিত করতে পারি সেগুলো হচ্ছে আমাদের দীর্ঘস্বর। অর্ধস্বর হচ্ছে রস্বই এবং কি রস্যু। তারপর এখানে পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিলিত হয়ে যে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে আমরা দ্বি-স্বরধ্বনি বলবো। এখানে আমাদের লাউ শব্দের মধ্যে দিচ্ছে যে লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে, তাহলে আমরা দেখব লাউয়ে এখানে সরেয়ায় আছে এবং রস্যু আছে। তার মানে সরেয়া এবং রস্যু যেটা আছে সেটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকার জন্য বলা হচ্ছে।